এদিকে ধরিত্রীতে আলোর রেখা টানতেই সুপ্রভাতের সূচনা ঘটেছে। স্নিগ্ধ বাতাস, সতেজ প্রকৃতির সব মিলে মিষ্টি একটা সকাল। ফজরের নামাজ শেষ করে সবার জন্য চুলায় চা বসিয়েছে এলমা। একটু পর রেডি হয়ে প্রাইভেটের জন্য ছুটবে। বাকিরা কেউ উঠেছে, কেউ উঠেনি। ফরিদা পারভিন নামাজ পড়ে শুয়েছিলেন। এলমা চা ফ্লাক্সে ভরে ডাইনিং টেবিলের উপর রাখে। নিজের কাপ নিয়ে রুমের দিকে এগোতে যাবে তখন ঈশিতা আসে লিভিং রুমে। এলমা তাকে দেখে আওড়ায়, সবার জন্য চা বানিয়েছি, বলে দিও ফ্লাস্কে আছে। তুমি বসো, আমি নাস্তা বানাচ্ছি। মা উঠেনি? কণ্ঠস্বর কাঁপছে এলমার। ঈশিতা ব্যথা মাথা নাড়িয়ে বলে, তারা নেই। ইজাজের স্কুল অফ নাকি? মনে হয়। আচ্ছা, আমি বাইরে খেয়ে নিব, তোমার এখন তাড়াহুড়ো করে কষ্ট করতে হবে না। আরে তৃপ্তি আদনানও তো নাস্তা করবে। এলমা কথা বাড়ায় না, মাথা নাড়িয়ে সোজা নিজের রুমে যায়। চায়ের কাপ নিয়ে ব্যালকনিতে আসতেই একটা হিমশীতল বাতাস গায়ে বাড়ি খায়। এলমা প্রাণ ভরে শ্বাস নিয়ে আকাশের দিকে তাকায়। সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে চায়ে চুমুক দেয়। অজানা কারণে মনটা ভার হয়ে আছে তার। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে এলমা হু হু করে কেঁদে ওঠে। চায়ের কাপটা টেবিলের উপর রেখে ব্যালকনির গ্রিলে হাত রাখে। আকাশের দিকে তাকিয়ে আওড়ায়, মিস ইউ মা, আই রিয়েলি মিস ইউ। কথাটা বলে চোখের অশ্রু ডান হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। নিজেকে স্বাভাবিক করে অর্ধ চা ভর্তি কাপটা নিয়ে রুমে আসে। টেবিলের উপর সেটা রেখে তৈরি হতে চলে যায়। কলেজ ড্রেস গায়ে গলিয়ে হিজাব বেঁধে নেয়। ব্যাগ গুছিয়ে ঘড়িতে সময় দেখে সে রুম থেকে বের হবে এমন সময় ইনান শেখ ইলমার রুমে আসে। মেয়েকে দেখে একগাল হাসেন ইনান শেখ। ইলমা বাবাকে দেখে মলিন মুখে হাসি টানে। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, গুড মর্নিং বাবা। গুড মর্নিং ইলমা, নাস্তা করছো মা? ইলমা হাত ঘড়ি দেখে বলে, না, বাইরে করে নিব, সময় নেই এখন। না, নাস্তা করে বের হবে। ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, নাস্তা এখনো তৈরি হয়নি, বড় আম্মু একা নাস্তা তৈরি করতে সময় লাগছে। ইনান মাহমুদ কিছুক্ষণ চুপ থেকে বলেন, আজকে একটা প্রাইভেট পড়তে হবে না। আরে ব্যাপার না, অভ্যেস আছে, তুমি নাস্তা করে অফিস যেও, আমি গেলাম। কথাটা বলে তারা দেখিয়ে ইনান মাহমুদকে পাশ কাটিয়ে ইলমার রুম থেকে বেরোতেই আদনানের মুখোমুখি হয়। ইলমার রুমের অপোজিটের রুমটা আদনানের। ব্যালকনি প্রায় পাশাপাশি। যদিও রুম নিয়েও তাদের ঝামেলা হয়েছিল, কারণ সবার রুমের থেকে ইলমার রুমটা আলাদা এবং সুন্দর। আদনানের সেই রুমটা পছন্দ হয়েছিল, কিন্তু ইলমা রুমটা নেয়ায় বেশি কিছু বলতে পারেনি। চাইলেই আদনান জেদ করে সেই রুমটা নিতে পারত, কিন্তু নেয়নি। দুজনের চোখাচোখি হতে ইলমা দ্রুত পায়ে মেইন ডোরের সামনে আসতেই আদনান চেঁচিয়ে বলে, নাস্তা না করে চোরের মতো পালাচ্ছিস কেন? ইলমার হাঁটা থেমে যায়। ঠোঁট অসম্ভব রকমের কাঁপছে। আদনান এগিয়ে আসে। ইলমার পেছন ঘুরতে আদনানের তীক্ষ্ণ দৃষ্টি এসে ইলমার মুখশ্রীতে স্থির হয়। আদনান তখন চিৎকার করে বলে, আম্মু নাস্তা হয়নি, মেরিচা তো না খেয়ে পালিয়ে যাচ্ছে, তৃপ্তি কোথায়? আদনানের চিৎকার শুনে তৃপ্তি চুলে বিনুনি করতে করতে লিভিং রুমে আসে। ইনান শেখ আদনানকে দেখে বিরক্ত হয় কিছুটা। ফরিদা পারভিন এসে বলেন, জেরাইটা খাওন নিয়ে এত ফাঁকিবাজি করে নেহাসটা কইরা কি এর পড়ালেখা। ইলমা বিপাকে পড়ে যায়। ইনান শেখ মেয়ের দিকে তাকান। ইলমা অস্বস্তি নিয়ে বলে, আমার দেরি হয়ে যাচ্ছে। ঈশিতা কিচেন থেকে বেরিয়ে এসে বলে, ইলমা বসো, নাস্তা হয়ে গেছে। ইলমা মাথা নাড়িয়ে পা বাড়াতে গেলেই আদনান থমকে বলে, মেরিচার বাচ্চা, বেশি পড়ালেখা দেখাতে আসলে বিদ্যাসাগরে নিয়ে চুবিয়ে আনবো। ইলমা জবাব দেয় না। বলা যায় জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না। কেন যেন আদনানের সাথে কথা বলতে ইচ্ছে হয় না তার। মানুষ বুঝি এভাবেই মন থেকে উঠে যায়। ইনান শেখ ইলমাকে আদেশের সুরে বলেন, টেবিলে বস, একটা প্রাইভেট না পড়লে কিছু হবে না। ফরিদা পারভিন বলেন, জেরাই তো। কথাটা বলে ইলমার হাত ধরে টেনে চেয়ারে নিয়ে বসান। বাকিরা একে একে চেয়ার টেনে বসেছে। আদনান বসেছে ইলমার মুখোমুখি চেয়ারে। একটা চায়ের কাপ নিয়ে ফ্লাক্স থেকে চা ঢেলে সেটা মুখে তোলেন। আজকের চাটা অন্যরকম লাগছিল। আদনান আর চোখে ইলমাকে দেখে জিজ্ঞেস করে, আজকের চা কে বানিয়েছে? ইলমা মৌনতা বজায় রেখে জবাব দেয়, আমি বানিয়েছি। আদনান আর কিছু বলে না। তারেক মাহমুদ আসেন, ইজাজও আসে। সবাই বসে নাস্তা খাওয়া শুরু করে। এর মাঝে তৃপ্তি বলে, বাবা,
আমি আর ইলমা মেলায় যাব। তারেক মাহমুদ মেয়ের কথায় ভ্রুদয় কুচকান, রুটি ছিঁড়তে ছিঁড়তে জবাব দেয়, আমি ব্যস্ত, তোমার আসাসু ব্যস্ত। একা একা কিভাবে যাবা? তৃপ্তির সাথে সাথে জবাব দেয়। ভাইয়াকে বলো না। ইনান শেখ আদনানের দিকে তাকান। আদনান ভাবলেশীল হয়ে নাস্তা খাচ্ছে। তৃপ্তির কথায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি সে। তারেক মাহমুদ বলেন, আদনান তো প্রেম কোম্পানির ম্যানেজার, ওর সময় আছে নাকি তোমাদের নিয়ে যাওয়ার? আদনান বিরক্ত হয়, কাঠখোট্টা কণ্ঠে জবাব দেয়, সুন্দরভাবে বলতে পারো না? দিলে তো মেজাজ চড়িয়ে। তখন তৃপ্তি জবাব দেয়, প্লিজ ভাইয়া চলো না। আদনান জবাব দেয় না। বাকিরা তার দিকে তাকিয়ে আছে। ফরিদা পারভিন বলেন, আদনান নাতি রাজি হও, তৃপ্তি একটা আবদার করলো। আদনান ফুস করে নিঃশ্বাস ছাড়ে, জবাব দেয়, বেশ তো, কবে যাবে তৃপ্তি? আগামীকালকে। কার নাকি ট্রেন? আদনানের কথায় তৃপ্তি ইলমার দিকে তাকায়। আদনানও ইলমার দিকে তাকায়। ইলমা কিছুক্ষণ চুপ থাকলে তৃপ্তি বলে, ইলমা বল। ট্রেন দিয়ে যাব। ইলমার কথায় তৃপ্তি জবাব দেয়, ট্রেনে যাব। বাকিরা আর তেমন কিছুই বলেনি। ইনান শেখও তেমন কিছু বলেনি। আদনান যে রাজি হয়েছে সেটাও অষ্টম আশ্চর্যের ব্যাপার স্যাপার। কিন্তু হুট করে রাজি হলো কেন ভাবছেন ইনান শেখ। আদনান নাস্তা খেয়ে রুমে চলে যায়। তৃপ্তি ইলমা একসাথে বেরোয় কলেজের উদ্দেশ্যে। আদনান রুমে এসে জেবিনকে কল দেয়। রিসিভ হতেই ঘুম ঝরানো কণ্ঠে জেবিন শুধায়, কি হয়েছে আদনান? জেভিন মেলায় যাবা? কি ওই যে ভেজ আর থার্ড ক্লাসদের মাঝে? কণ্ঠস্বরে বিরক্তি সুস্পষ্ট। আদনান মেজাজ হারায়, বাজখাই কণ্ঠে বলে, রাতে কয় প্যাক গিলেছ? কি? মাল। খাইনি, তুমি আসবে তাই। জেবিনের কথা আদনান মনে মনে তাকে বিশ্রী কয়েকটা গালি দেয়। কল কেটে ফোনটা বিছানায় ছড়ে মারে। বিরক্ত লাগছে সবকিছু। রেডি হয়ে বাইক নিয়ে বেরোয় একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আজকে একটা মেয়ের সাথে দেখা করবে সে। ফেসবুক আলাপ। মেয়েটা এই শহরে থাকে, তেমন করে দেখা হয়নি, বলা যায় ফার্স্ট ডেট আজকে। যেহেতু ফার্স্ট ডেট, এই মেয়েটার সাথে সেজন্য চকলেট এবং ফুলের একটা বড় বাকেট বানিয়ে নেয়। সেটা নিয়ে ছুটে গন্তব্যের উদ্দেশ্যে। আদনান যেতে যেতে দেখে মেয়েটাও এসেছে সবে। পিক দেখায় চিনতে অসুবিধা হয়নি। আদনানকে দেখে মেয়েটা মুচকি হাসে। ছবির আদনান আর বাস্তবের আদনানের মাঝে পার্থক্য বলতে ছবি থেকে বাস্তবে বেশি সুদর্শন ছেলেটা। ফর্সা মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, ধূসর রাঙা আখি যুগল, জিম করা পেটানো শরীর, ভীষণ সুন্দর লাগছে তাকে। আদনান মেয়েটাকে দেখে বলে, হাই ইসপি। ইসপি হাত তুলে হ্যালো বলে। আদনান ফুল এবং চকলেটের ব্যাকেটটা ইসপির দিকে এগিয়ে দেয়। গিফট পেয়ে ইসপি খুশি হয়ে ধন্যবাদ দেয়। দুজন পিকচার তোলে, কথাবার্তা বলে সুন্দর একটা সময় কাটায়। জয় আবরণ তার দলের কয়েকটাকে আদেশ দিয়েছে আদনানের 14 পুরুষের ঠিকুজি বের করার জন্য। পরিবারের এক একটা সদস্যের সব ডিটেলস তার চাই। অনেক তো হলো আদনানের জিতের খেলা, এবার আবরণ বড়সড় গেম খেলতে চলেছে। আদনান কল্পনাও করতে পারবে না ঠিক কী হতে চলেছে সামনে। সকালবেলা গার্ডেনে বেতের চেয়ারে বসে সিগারেট টানতে টানতে জেবিনকে মেসেজ দেয় আবরণ, তার সাথে এক রাত ক্লাবে কাটানোর জন্য। কি রিপ্লাই আসবে তার জানা নেই। যদি রিজেক্ট করে তো জোর করে হলেও জেবিনকে তার বেডে আনবে। পাশাপাশি রিয়ানার উপরও তীব্র নজরদারি রাখা হচ্ছে আবরণের। জহির আহমেদ আসেন সিগারেট হাতে। ছেলের সামনের চেয়ারে বসে জহির আহমেদ বলেন, রায়হানকে বলেছিলাম প্রপার্টিটা দিয়ে দিতে, রাজি হয়নি। তোমার প্ল্যান কি? জয় কপালে ভাঁজ ফেলে বলে, কি আবার কেটে নেব? কেস করলে? তোমার পাওয়ার কি ভুলে গেছে বাবা? ওনাকে শহর থেকে হটানো কোনো ব্যাপার না জয়ের কাছে। তুমি শিওর ওখানে বার দিলে চলবে? আমার বাড়ির স্পেশাল গেস্ট তুমি হলে নিশ্চয়ই চলবে। আমার একটা পেস্টিজ আছে, উল্টাপাল্টা বলছো কেন? মদ গেলার সময় মনে থাকে না। হুশ, মাল ছাড়া চলা যায় নাকি? মাল আর মহিলা দুটোর একটা ছাড়াও চলা যায় না বাপ, দুটোই পুরুষের জন্য অপরিহার্য। ছেলের কথা কি যেন মজা পেলেন জহির আহমেদ। ওনার সাথে দুজন হো হো করে হেসে ওঠে। জয় সিগারেট শেষ টান দিয়ে সেটা ঘাসের উপর ফেলে ভেতরে চলে যায়। মেইন ডোর দিয়ে প্রবেশ করতে একটা কাজের মেয়ে চোখে আসে তার। জয় তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটার শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে।
মেয়েটার বয়স 24 বা 25 হবে। মেয়েটার নাম রাহেলা, বিবাহিত, একটা বাচ্চাও আছে। মাঝে মধ্যে বাচ্চাটা নিয়ে আসে, আবার মাঝে মধ্যে রেখে আসে। আজকে আনেনি বাচ্চাকে। জয় আশেপাশে তাকিয়ে মেয়েটাকে বলে, তোমার বাচ্চা কোথায়? রাহেলা টেবিল মুছছিল। জয়ের কথায় চকিত তাকায়, জবাব দেয়, জি স্যার, অসুখ বাঁধিয়েছে, এই জন্য আনি নাই। ও, ডক্টর দেখেওনি? বিকেলে নিমু স্যার। বাবার কাছে রেখে এসেছো নাকি? দুজনেই অসুস্থ স্যার। জয় আবরণ ঠোঁট কামড়ে হেসে ওঠে। রাহেলা নিকের কাজে মনোনিবেশ করতে জয় আদেশ করে, আমার কবিটা নিয়ে রুমে আসো রাহেলা। শেষের নাম উচ্চারণের সময় কণ্ঠস্বর কিছুটা টান মারে জয়। জয় রুমে এসে পায়চারি করছে অবিরত। রাহেলা এসে কফি টেবিলের উপর রাখতেই জয় দরজা লক করে। রাহেলা পেছন ফিরে কেঁপে ওঠে। জয় এগিয়ে আসে, পরনে শুধু একটা ট্রাউজার, উদম গা। রাহেলার কাছাকাছি এসে তার হাত দুটো খপ করে ধরে নেয় জয়। রাহেলা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি করছেন স্যার? হুশ। জয়ের কণ্ঠস্বর অন্যরকম শোনালো। রাহেলা এবার কেঁদেই দেয়। জয় বিরক্ত হয়ে বলে, বিনিময়ে তোমার মেয়ের চিকিৎসার টাকা দেব, সাথে তোমার জামাইয়ের চিকিৎসার 1 মাসের খরচ বহন করব। আমার এসব কিছুই লাগবে না, ছাড়ুন আমায়। চুপ। জয় যেটা চাই সেটাই হয়। মুখ খুলবি তো গুম করে দেব। জয় কি জিনিস সেটা নিশ্চয়ই জানিস। রাহেলা কাঁদছে, ছোটার জন্য ছটফট করছে। বারবার অসুস্থ স্বামী এবং অসুস্থ বাচ্চার চেহারা চোখে ভাসছে। এই মালিকগুলো এমন কেন? কাজ করে বলে কি কিনে নিয়েছে? জয় ধীরে ধীরে রাহেলার বিভিন্ন অঙ্গে হাতের স্পর্শ দিচ্ছে। খুব অল্প সময়ের মাঝে জয়ের স্পর্শ গভীর হয়ে যায়। রাহেলা ছাটার জন্য ছটফট করে, কিন্তু পারে না। নরপিশাচের সাথে কি ক্ষুদ্র একটা পিঁপড়া মাত্র। এদিকে 50,000 টাকার একটা বান্ডেল রাহেলার মুখের ওপর ছুঁড়ে মেলেছে জয় আবরণ। রাহেলা ফুপিয়ে কাঁদছে। জয় বিরক্ত হয়, ধমকে বলে, একটা শব্দ করলে গলা চেপে ধরবো। মরণের পর যত পারিস কাঁদিস। আর হ্যাঁ, এসব কাউকে কোনোদিনও বলতেও যাবি না, না হলে তোর সাথে সাথে তোর পরিবারও 3 হাত মাটির নিচে থাকবে। এখন বেরো রুম থেকে। জয়ের ধমকে রাহেলা কেঁপে ওঠে। ফ্লোরে পড়ে আছে টাকার বান্ডেল। সেদিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। জয়ের দেয়া টাকাটা হারাম কাজের বিনিময়। সেটা জোর করেই হোক, হারাম টাকা রাহেলার জন্য। একজন স্ত্রী এবং মা হয়ে পরিস্থিতির শিকার সে। তবে হারাম টাকা দিয়ে মেয়ের বা স্বামীর চিকিৎসা করবে না। দুফোঁটা অশ্রু এবং দীর্ঘশ্বাস খোদার দরবারে জমা দিয়েছে সে। তিনি নিশ্চয়ই ন্যায় বিচারক। রুম থেকে বেরিয়ে চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে নেয় সে। তবুও মনের মধ্যে তোলপাড় হচ্ছে। সে তার অসুস্থ স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। না, সে পরিস্থিতির শিকার হয়েছে। নিচে আসতেই জয়ের আম্মু সাহেলা পুষ্প রাহেলাকে জিজ্ঞেস করেন, এত দেরি হলো কেন? জয় কি রুমে? রাহেলা দম নিয়ে জবাব দেয়, জি, রুম গুছিয়ে দিচ্ছিলাম, ছোট সাহেব বারান্দায় ছিলেন। রাহেলার কথায় সাহেলা পুষ্প জবাব দেয়, কিচেনে যাও। রাহেলা মাথা নাড়িয়ে কিচেনে যায়। এদিকে মধ্যাহ্ন প্রহর। বাইরে উত্তাপ্ত রোদের জন্য পরিবেশ অনেকটাই গরম। বসন্ত চলছে, তো রোদের তাপমাত্রা বাড়ছে। লাঞ্চ করে মেলা যাওয়ার উদ্দেশ্যে তৈরি হচ্ছে তৃপ্তি এবং ইলমা। দুজনের লং গাউনের সাথে হিজাব বেঁধে মাস্ক দিয়ে মুখ ঢেকে নেয়। সুন্দর শালীনভাবেই তৈরি হয়েছে দুজন। আদনান নিজেও রেডি হয়ে লিভিং রুমে আসে। আদনান আসার পেছন দিয়ে তৃপ্তিও আসে। ইলমা তখনও রুম থেকে বেরোয়নি। আদনান সোফায় বসে ফোন স্ক্রল করছে, তৃপ্তিও ফোন ঘাঁটছে। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর ইলমার আগমন হয়। আদনান উঠে দাঁড়ায়, ইলমাকে আর চোখে পরখ করে নেয়। অশ্লীলতার যুগে এসে এখনও যে দুজন শালীনভাবে চলাফেরা করছে, এটাই বা কম কি? আদনান তো বাইরে মডার্ন মেয়ে দেখতে দেখতে চোখ ঝলসে গেছে, সেজন্য সেসবে আগ্রহ পাচ্ছে না সে। একটা সময় মনে উপলব্ধি হয় সেসব মডার্ন মেয়ে প্রেমিকা হিসেবে পারফেক্ট, লাইফ পার্টনার হিসেবে না। লাইফ পার্টনার হিসেবে ওভার স্মার্ট বা অতিরিক্ত মডার্ন মেয়ে না, বরং শালীন এবং ব্যাকডেটেড মেয়েই পারফেক্ট। পোশাক এমন একটা জিনিস যেটা আপনাকে সোসাইটিতে উপস্থাপন নয়, পারিবারিক শিক্ষা, রুচি, পছন্দ সবটার পরিচয় বহন করে। দুজন রমণী নিয়ে বেরিয়েছে আদনান, দুজনেই তার বোন। আদনানের রুলসে মেয়ে মানুষ নিয়ে বেরোনোর লাইনটা কাট, কিন্তু আজকে সেটা যোগ হলো। বাসার সামনে থেকে রেল স্টেশনের উদ্দেশ্যে রিক্সা ধরে 3 জন। আদনান উপরে বসেছে, তার সামনে তৃপ্তি, পাশে ইলমা বসা।
বাইক নেওয়ার পর রিকশায় ঘোরাঘুরি হয়নি তার, তবু তপ্ত রোদে কিছুটা হলেও ক্লান্তি লাগছে আদনানের। মনে মনে ভাবছে মেলায় গিয়ে সে করবেটা কি, বউ নিয়ে যে কিছু কিনে আনবে, যে গার্লফ্রেন্ড এসব মেলা জিনিসপত্র পছন্দ করবে না। কাউন্টার থেকে 3টা টিকিট নিয়ে ট্রেনের জন্য দাঁড়িয়েছিল 3 জন, কারণ নির্দিষ্ট সময় ট্রেন আসে। আদনান বারবার হাত ঘড়ি দেখছে কখন ট্রেন আসবে। তৃপ্তি ইলমা দাঁড়িয়ে কিছু একটা নিয়ে কথা বলছিল। আদনান সেসবে আগ্রহ দেখায় না। ট্রেনের জন্য একজন ভদ্রলোক এবং তার মেয়ে এসে দাঁড়িয়েছিল আদনানের পাশে। আদনান তৃপ্তিতে দিলেও তাকাচ্ছে, কখনো কখনো ফোন স্ক্রল করছে, কখনো বা আশেপাশে তাকাচ্ছে। নিজের পাশে সুদর্শন একটা যুবক থেকে ভদ্রলোক কথা বলার লোভ সামলাতে পারেনি। বেশভূষায় ভদ্র পরিবারের ছেলে মনে হচ্ছে। সেজন্য আকবর জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছ বাবা? মেলায় যাচ্ছি। কথাটা বলেই ভদ্রলোকের চোখের দিকে তাকায় আদনান। পাশের মেয়েটার দিকে নজর দেয় সে। ভদ্রলোক পুনরায় বলেন, বাসা কোথায় তোমার? আপনার মেয়ের মনে। মুহূর্তেই ভদ্রলোকের চোখে মুখে পরিবর্তন আসে। আদনান ভদ্রলোকের মেয়ের দিকে তাকিয়ে শেষ বাজায়। ভদ্রলোক রাগ দেখে জিজ্ঞেস করে, তুমি আমার মেয়েকে ইফটিজিং করছো নাকি আমাকে? অবশ্যই আপনার মেয়েকে। বেয়াদব ছেলে, বাসায় কি মা বোন নেই? বউ ছাড়া সবাই আছে। তৃপ্তি এগিয়ে আসে, পেছন দিয়ে ইলমাও আসে। তৃপ্তি এসে আদনানকে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাইয়া? ভদ্রলোক তৃপ্তির দিকে তাকায়। শুধু 2টা চোখ নজরে আসে। পাশে ইলমাকেও একবার পরখ করে। দুজনের বেশভূষা একই প্রায়। ননদ ভাবি হতে পারে। যেহেতু তৃপ্তি আদনানকে ভাইয়া ডেকেছে, তাহলে পাশের মেয়েটা নিশ্চয়ই বউ হবে। এক মুহূর্তের জন্য আদনানের বলা বউ ছাড়া সবই আছে বলা কথাটা মাথা থেকে উড়ে গেছে। ভদ্রলোক তেজি স্বরে ইলমাকে উদ্দেশ্য করে বলেন, এই মেয়ে কেমন বর নিয়ে ঘর সংসার করছ? তোমার বর আমার মেয়েকে ইফটিজিং করার সাথে আমাকেও ইফটিজিং করতেছে। তৃপ্তি ইলমা দুজনেই অবাক হয়। তৃপ্তি হতভম্ব হয়ে যায়, আদনান নিজেও বেকুব হয়ে যায়। ইলমা জবাব না পেয়ে ভদ্রলোক চটে বসেন। আঙুল দিয়ে ইলমাকে ইশারা করে বলেন, তোমাকেই বলছি, এরকম বেয়াদবের সাথে এখনো টিকে আছো কিভাবে? আরে আপনি ভুল বুঝছেন, সে আমার কিছু হয় না। আদনান ভদ্রলোককে উদ্দেশ্য করে বলে, টাকা হওয়ার সাথে বুদ্ধিটাও খসে পড়ে গেছে আপনার। আপনার মেয়েকে বিয়ে দিবেন? বিয়ে করব। এখনো বিয়ে শাদী করিনি আমি। ওরা দুজনে, একজন আমার বোন, আরেকজন আরেক বেডার বউ। তখন ভদ্রলোকের মেয়ে আদনানকে উদ্দেশ্য করে বলে, কাজী অফিস আসুন, আপনাকে আমার পছন্দ হয়েছে। সাথে সাথে ভদ্রলোক ধমক দেন মেয়েকে। ধমক খেয়ে মেয়েটা চুপসে যায়। চোয়াল শক্ত করে আদনানকে থ্রেট দেন, তোমার নামে ইফটিজিং এর মামলা দেব আমি। আদনান ক্রুরো হেসে বলে, কোন থানায় দেবেন? পাশের টায়। ওটা আমার শ্বশুর বাড়ি। মজা করছ বেয়াদব ছেলে? না, এরকম 2-4টে থানা শাহরিয়ার আদনান শেখের শ্বশুর বাড়ি। বাই দ্য ওয়ে, আমার বাবা এখানকার চেয়ারম্যান, সো ভেবে চিন্তে থ্রেট দিবেন। আদনানের কথা শুনে আর এক মুহূর্ত দাঁড়ায়নি ভদ্রলোক। নিজের মেয়েকে নিয়ে চলে যান। আদনানের স্ত্রী মার্কা ব্যবহারে লজ্জা পায় ইলমা। সেই সাথে বিরক্তি এবং বিতৃষ্ণা তো জমেছে। এই আদনানটা এমন কেন? যেখানে যাবে ঝামেলা একটা পাকাবে। মেয়ে মানুষ নিয়ে কথা না বললেই নাই। ইলমা মনে মনে আদনানকে বকা দেয়। তার জীবনে এরকম লো পার্সোনালিটির প্লে বয় সে দেখেনি। যদি প্লে বয় হিসেবে কোনো অ্যাওয়ার্ড থাকে, সেটা আদনান পাবে। এটা তারই প্রাপ্য। ট্রেন আসতে দুজনকে নিয়ে ভেতরে যায় আদনান। সিট প্রায় বুকিং। ব্যাপারটা দেখে মেজাজ হারায় আদনান। টাকা দিয়ে টিকিট কেটে লাভটা হলো কি? অনেক খোঁজাখুঁজি করে তৃপ্তি এবং ইলমার জন্য 2টো সিট পায় আদনান। পাশে আরেকটা মেয়ে বসা। তৃপ্তি মেয়েটার পাশে বসে। তৃপ্তির পাশে এবং সাইডে বসে ইলমা। ইলমার পাশে আদনান দাঁড়িয়ে রয়, কারণ ট্রেন মানুষ আসা যাওয়ার মাঝে থাকে, কেউ যদি ব্যাড টাচ করে। সেজন্য ইলমার পাশে দাঁড়িয়ে ফোন স্ক্রলে ব্যস্ত হয়ে পড়ে সে। তবে মাঝে মধ্যে আর চোখে দুজনকেই দেখছে সে। 10 মিনিটের মাঝে স্টেশনে আসে ট্রেন। তারা 3 জন ট্রেন থেকে নামে। ইলমা তৃপ্তি হাত ধরে হাঁটছে, পেছন আদনান আসছে। মেলার গেট দিয়ে প্রবেশ করতে ইলমার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে। আদনান দুজনকে নিয়ে সামনে এগোয়। তৃপ্তি এবং ইলমা দুজনেই চুড়ি এবং ঝুমকার দোকানে দাঁড়ায়। আদনান আশেপাশে চোখ বোলায়। সবই এখানে মেয়ে মানুষের জিনিসপত্র, যেগুলো সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। তবে ঝুমকা চুড়ি কমন জিনিস। ইলমা তৃপ্তি দুজনেই দেখে
দেখে চুড়ি ঝুমকা নিচ্ছে। ঈশিত এবং ফাইজার জন্য নিয়েছে। আদনান পাশে দাঁড়িয়ে দেখছে তাদের কাণ্ড। দুজনে চুড়ি নেওয়া হাতের সামনে এগোয়। আদনান তখনও চুড়ির দোকানে দাঁড়িয়ে একজোড়া চুড়িতেই হাত রাখে। ইলমা তৃপ্তি মেলা ঘুরছে, পেছনে আদনানও আসছে। হুট করে ইলমা একটা শাড়ির দোকানে যায়, যেখানে বিভিন্ন রকমের শাড়ি দেখা যাচ্ছে। ইলমা একটা লাল শাড়ি হাতে নেয়। সমস্যা হলো শাড়িটা তার পছন্দ হলেও নিচ্ছে না। সে কি বউ নাকি যে লাল শাড়ি পরবে? শাড়িটা নতুন বউদের জন্য পারফেক্ট। ইলমা শাড়িটা হাতে নিয়েও রেখে দেয়। তৃপ্তি ইলমাকে বলে, রেখে দিলে কেন? নতুন বউদের শাড়ি নিয়ে আমি কি করব? ইলমার কথায় আদনান সেই শাড়িটার দিকে তাকায়। তখন তৃপ্তি বলে, অন্যটা দেখ। না, শাড়ি কিনলে বকা খাবো। তৃপ্তি নিজেও মিয়ে যায়। শাড়ি কেনা ফাইজা তেমন একটা পছন্দ করে না। শাড়ির দোকান থেকে সরে ফুচকা খাওয়ার জন্য একটা দোকানে যায় দুজন। আদনান ফুচকা দোকান থেকেই নাক ছিটায়। তৃপ্তি বিরক্ত হয়ে বলে, সমস্যা কি? এসব খেতে হবে না, বাইরে গেলে রেস্টুরেন্টে খাওয়াবো তোদের। না, তুমি না খেলে নাই, আমরা খাবো। ওয়াক, এগুলো কিভাবে বানায় জানিস? এই সরো। তৃপ্তির কথায় আদনান বিরক্ত হয়। দুজনকে দোকানে বসিয়ে বলে, তোরা থাক, 2 মিনিটে আসছি। কোথায় যাচ্ছ? তৃপ্তির কথায় আদনান বিরক্ত হয়ে বলে, সেটা তোর না জানলেও হবে। ইলমা একটা টুর শব্দ করেনি। আদনান কথা শেষ করে কোথায় যেন হারিয়ে গেল। দুজনে ফুচকা খাওয়া শেষ করে আদনানের আগমন হয়। আরও কিছুক্ষণ ঘুরে ঘুরে করে মেলায় প্রাঙ্গণ ছাড়ে 3 জন। আদনান বলছে গাড়ি দিয়ে যাবে, ইলমা ট্রেন দিয়ে ফিরবে বলে জানিয়েছে। এই নিয়ে দুদণ্ড তর্ক হলেও ইলমার কথাই মেনে নিয়েছে আদনান। সন্ধ্যা ট্রেন ধরে স্টেশনে আসে তারা। রিক্সা নিয়ে সোজা বাড়িতে চলে আসে। আদনান বাড়িতে এসে দেরি করেনি, সোজা বাইক নিয়ে বেরিয়ে যায়। কল দিয়ে সেজানকে আসতে বলেছে মোড়ে। রাত 11টায় জেবিন আদনানকে মেসেজ দিয়েছে, মূলত ক্লাবে আসার জন্য। আদনানও না করেনি, মেসেজ দেখে ক্লাবে চলে গেছে। তবে আজকে আর জেবিনের সাথে নাচানাচি করেনি, বরং এক কোণে বসে বোতল শেষ করেছে। আদনানের পরিবর্তে জেবিন বিরক্ত হয়। এসে হাত ধরতেই আদনান হাত ছুঁড়ে ফেলে দেয়। জেবিন জবাব দেয়, কি হলো, ডান্স তো করবে না? দূরে সর আমার থেকে, এখানে লাঙের অভাব পড়বে না, যা তাদের সাথে ডান্স কর। আদনানের কথায় জেবিন রেগে আগুন। কলা চেপে ধরে বলে, তোমাদের ছেলেদের সমস্যা এখানে, পাশের রুমে চলো। আদনান নিজের কলার থেকে জেবিনের হাত ছড়ায়, উঠে দাঁড়ায়। জেবিন অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আছে আদনানের দিকে। আদনান কাঁপা কাঁপা আঙুল নাড়িয়ে বলে, ছবি না আমাকে। কেন, তোমার বউ আছে নাকি? কথাটা বলে আদনানের দিকে এগোয় জেবিন। আদনান বিরক্ত হয়, বুকের বাঁ পাশে হাত রেখে বলে, এখানে কেউ আছে, খুবই পবিত্র কেউ। তোর সম্মানকে নিয়ে পর নারীর ছোঁয়া, তাহলে তোর হৃদয় পবিত্র কি করে থাকবে? হৃদয়টা এখনো একান্ত আমার আছে এবং সেটা পবিত্র। আমার সর্বাঙ্গে পরনারীর ছোঁয়া নেই, আমি এখনো ভার্জিন। আজকে বেশি নেশা ধরেছে নাকি? চুপ। কথাটা বলে আদনান ক্লাব থেকে বেরিয়ে যায়। জেবিন তার যাওয়ার পানেই চেয়ে আছে। বিরক্তির নাক মুখ কুঁচকে নেয়। আদনান গেছে তো কি হয়েছে, কত আদনান বসে আছে ভেবে বাঁকা হাসে জেবিন। এখনো জয়ের মেসেজের রিপ্লাই করেনি সে, ভাবছে করবে। ড্রিঙ্কসের গ্লাস হাতে সেটা ঢকঢক করে গিলে নেয় জেবিন। ডান্স ফ্লোরে ডান্স করে অচেনা কারোর সাথে। সকালবেলা জিম থেকে ফেরার পথে একটা ছোট ছেলের সাথে দেখা হয় আদনানের, যার হাত ভর্তি তাজা ফুল। তাকে দেখা মাত্রই বাইক থামায় আদনান। কাছে ডেকে নাম জিজ্ঞেস করে। ছেলেটা জানায় তার নাম সায়ান। আদনান সায়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, স্কুলে যাও না কেন? সায়ান মৃদু হেসে জবাব দেয়, বাবা ছাইরা গাইছে গা, পরিচয় দেয় না। আম্মা আর আমি থাহি, আম্মুর অসুখ, এর লাইগা ফুল বেচতে বেড়াইছি। আদনান একটা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। সায়ানকে জিজ্ঞেস করে, কি হয়েছে মায়ের? জ্বর ওইছে। ওষুধ নিয়েছো? আইজকা ফুল বিক্রি কইরা নিমুনে। আদনান ফুলগুলোর দিকে তাকিয়ে বলে, কত করে ফুলগুলো? বেলির মালা 10 টাকা কইরা। সকালে নাস্তা করেছো? না, ফুল কিনে আনছি। আদনান সায়ানকে বাইকের পেছনে উঠতে বলে। সায়ান নাকচ করে দেয়, সে যাবে না কোথাও। আদনান আশ্বাস দিতেই সায়ান উঠে বসে। নাস্তা করার জন্য পাশের একটা রেস্টুরেন্টে প্রবেশ করে দুজন। আদনান সকালে বেরিয়েছে, এখনও নাস্তা করা হয়নি।
সেজন্য সায়ানকে নিয়ে সকালের নাস্তা সারে, সাথে নাস্তা পার্সেল করে দেয় সায়ানের মায়ের জন্য। ওষুধের দোকান থেকে ওষুধ নেয় সায়ানের অসুস্থ মায়ের জন্য। সেই সাথে কিছু টাকা সায়ানের হাতে ধরিয়ে দেয় আদনান। বিনিময়ে ফুল উপহার দেয় সায়ান। আদনান গোলাপ হাতে নিলে সায়ান বেলির মালা এগিয়ে দিয়ে বলে, ভাবিকে দিয়েন, খুশি হইব। আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, তোকে কে বলেছে আমি বিয়ে করেছি? ওমা, বিয়ে করেন নাই? না। সায়ান আদনানের বাইকটার দিকে তাকায়। কি সুন্দর লাগছে বাইকটা। আদনান সায়ানের দৃষ্টি পরখ করে। সায়ান বলে, একদিন আমিও টাকা কামামু, আপনার মতো বাইক কিনবো ইনশাআল্লাহ। আদনান কথাটা বলে কিছুটা থামে। তার কথায় সায়ান জবাব দেয়, দোয়া করবেন ভাই। আচ্ছা। আদনান ফুল হাতে বাইক স্টার্ট দেয়। একটা বউ থাকলে তো ফুলগুলো দিতে পারতো ভেবেই মুচকি হেসে বাসায় ফিরে সে। তৃপ্তি, এলমা দুইজনে কলেজ গিয়েছে, সেজন্য বাসা ফাঁকা। আদনান নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়, বিছানায় গা এলিয়ে দিয়ে ফোনটা হাতে নেয়। সবার আগে জেবিনকে আনফ্রেন্ড, সাথে ব্লক মারে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব কিছু থেকে। শুয়ে শুয়ে ফ্রেন্ড লিস্ট থেকে মেয়েদের আনফ্রেন্ড করতে থাকে। কিছুক্ষণ আনফ্রেন্ড করে বিরক্ত হয় আদনান। এতে মেয়ে মানুষ কেন যে লিস্টে নিয়েছিল সে, এত মেয়ে মানুষ কেন যে লিস্টে নিয়েছিল সে, নিজের প্রতি নিজেরই রাগ লাগছে। ফাইজা, ফরিদা, পারভিনের সাথে ইলমা বিষয়ে আলোচনা করছে। মূলত ইলমার বিয়ে শাদির কথা তোলে ফাইজা। ফরিদা, পারভিন বিরক্ত হয়ে বলেন, আগে তৃপ্তির বিয়া দিমু, এরপর জেরার বিয়া। আমার নাতিন বয়স হয়েছে নাকি বিয়ার? 18 হয়ে গেছে, আর কত বয়স চান আপনি? তুমি কোনো কথা কইবে না জেরার বিষয়ে। কয়দিন তাতে পরিচ করছিল যে বিয়ের জন্য লাফাইতেছো, আমার নাতিনটারে মারো নাই, কম মারছো, কম খার ব্যবহার করছো, এখন কম ঝামেলা করো নাকি ইনানের লগে? ফাইজা অপমান বোধ করে। মুহূর্তে মনের ভিতর একরাশ হিংস্রতা জন্ম নেয়। এই মুহূর্তে ইলমাকে পেলে কি যে করতেন তিনি। ফরিদা পারভিনের উপর কিছুটা চটে বলেন, যখন মান সম্মানে টানাটানি পড়বে তখন বুঝবেন আমার কথার মানে। ফাইজা উঁচু গলায় কথা বলায় ফরিদা পারভিন কাঠ কাঠ গলায় জবাব দেন, জেরার বিষয়ে নাক গলাইবা না। তাদের চিৎকার শুনে আদনান রুম থেকে বেরিয়ে আসে। ফাইজাকে দেখে মেজাজ চড়ে যায়। বিরক্তি নিয়ে ফরিদা পারভিনকে বলে, দাদিন কি হয়েছে, চিৎকার করছো কেন? দেখ না, তুই ফাইজার কইতেছে জেরার বিয়ের কথা। আমার নাতনি নাকি মান সম্মান রাইখা খোয়াইবে, সেরা কি এমন তুই বল। তখন ফাইজা জবাব দেয়, ইলমা কি দুধের দোয়া তুলসী পাতা নাকি? কম গুণ গান গাইবেন? এখনকার মেয়ে মানুষ সুবিধার হয় না। আপনার সমস্যাটা কি? গলা উঁচু করে বলে আদনান। ফাইজা জবাব দেয়, আমি শেখ পরিবারের সম্মানের কথা ভাবছি। রাখেন আপনার সম্মান। মেরিচার ব্যাপারে 10 হাত দূরে থাকবেন। ওর বিয়ে কখন দিবে না দিবে বাবা চাচু ভাববে। তার চেয়ে চেষ্টা করেন মনের হিংসা কমিয়ে ব্যবহারটা ভালো করতে পারেন কিনা। আদনান বেয়াদবের মতো আচরণ করছো কেন? এই শোনেন, মেলিচাকে নিয়ে উল্টাপাল্টা বললে আমি আপনাকে নমস্কার করতে পারবো না। আমাকে খ্যাপাবেন না, পরে পস্তাতে হবে। চরম বেয়াদব তুমি। মেলিচার জন্য এত দরদ প্রকাশ করছো যে সুবিধার লাগছে না। ইনান আসুক আজকে। উল্টোপাল্টা কিছু বললে আগুন জ্বলবে আপনার সংসারে, সাথে এই বাড়িতে। মাইন্ড ইট। চিৎকার করে কথাটা বলে আদনান। ফাইজা চুপসে যায়। ফরিদা পারভিন আদনানকে বলেন, রুমে যাও, নাতির কথা বাইরাইও না। আদনান অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ফাইজার দিকে। ফাইজা ঈশিতাকে ডেকে আনে। আদনানকে নিয়ে অভিযোগ করে, বেয়াদব হয়েছে, বড়দের সম্মান দিতে জানে না, কিভাবে কথা বলতে হয় শিখেনি। ফরিদা পারভিন পুরো ঘটনায় বলেন। তাতে ঈশিতা আদনানকে বকাচকা করেন। ফাইজাকে তেমন কিছুই বলেননি তিনি। আদনান রুমে এসে ইলমার আসল মাকে বকতে থাকে। প্রেমের জোয়ার এত বেশি ছিল যে চলেই যেতে হয়েছে। কি পাষাণ হৃদয়ের ছিলেন তিনি। ইলমার কথা কি সত্যি মনে পড়ে না? বিকেলে ইলমা বাসায় আসলে সব নীরব নিস্তব্ধ পায়। নিজের রুমে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। অগোছালো রুমটা দেখে নাক মুখ কুঁচকে নেয়। কাঁধের ব্যাগ ফেলে চেঞ্জ করে সাবান নেয়। এরই মাঝে ফরিদা পারভিন ডাকতে থাকেন খাবার খাওয়ার জন্য। ইলমা বেশি দেরি করে না, খিদে লাগায়, তাড়াতাড়ি খেতে বসে। ফরিদা পারভিন সামনে চেয়ারে বসে ইলমার খাওয়া দেখছেন। বেশি করে খাওয়ার জন্য বকাঝকাও করছেন।
এত কম করে কেউ খায় নাকি? ফরিদা পারভিনের বকা শুনে ফাইজা রুম থেকে বেরিয়ে আসে। ইলমা বেশি খেতে পারেনি, সেজন্য এঁটো ভাতে পানি ঢালে। তখন ফাইজা সুযোগ বুঝে খোঁচা মেরে বলেন, আরও কত অন্ন ধ্বংস করতে হবে? একবারে গাড়ের উপরে বসে অন্ন ধ্বংস করছে। নিজে রান্না করলে আর টাকা ইনকাম করলে বসতো ভাতের দাম। ফাইজার কথায় ফরিদা পারভিন জবাব দেন, ইনান আসুন আজকে, তোমার সাহস বেশি বাড়ছে ফাইজা, দিরারে নিয়ে এত সমস্যা তোমার। ইলমা ফরিদা পারভিনকে থামিয়ে বলেন, কিছু বলতে হবে না দাদি, ঝামেলা দেখতে ভালো লাগে না। ফাইজা সেসব কানে তোলেনি, সোজা নিজের রুমে চলে গেছে। ইলমা বেশিক্ষণ দাঁড়ায়নি, নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কথার আঘাত মারাত্মক হয়, যা তীরের আঘাতের থেকেও বেশি ক্ষত সৃষ্টি করে। তীরের আঘাতের ক্ষত একটা সময় শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাতের ক্ষত জনম ভর অক্ষত থাকে।